ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তাকে তো ভাই সুপ্রিম কোর্টের অর্ডারে ভাই বলা দেয়নি। মনে রাখেন আপা, তাইলেই হবে। আসাদুজ্জামান আর খলিলুর রহমান। হ্যাঁ, কি হয়েছে? খলিলুর রহমান উপদেষ্টা ছিলেন, উনি এখন পররাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বেরিয়ে গিয়ে নির্বাচন করে এখন আইনমন্ত্রী। অত্যন্ত ভালো একজন আইনজীবী। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্ত শারটিন। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসেবে স্টার নিউজ কড়া আলাপে যুক্ত আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে থাকবেন, কিছুক্ষণ পর যুক্ত হবেন গণসংহতি আন্দোলন জেএস এর রাজনৈতিক পরিষদ এর সদস্য তাসলিমা আক্তার, এবং থাকবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। এই মুহূর্তে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আজকের যে আলোচনা, গতকালও যে আলোচনাটা ছিল সবার মুখে মুখে, সেই বিষয়টি দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের করা আলাপ। বিএনপির ক্ষমতায় আসার পর 1 মাস সময় পার হলো। এই বিএনপি সরকারের 1 মাস পার হওয়ার পর, নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এই যে 1 মাস তারা পার করলো, এরই মধ্যে আমরা দেখেছি নির্বাচনে যে বেশ কিছু প্রতিশ্রুতি তারা দিয়েছিল, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আরও বেশ কিছু পদক্ষেপ, খাল খননের কথা এসেছিল। ইশতেহারের কিছু কিছু জিনিসের প্রতিফলন আমরা ইতিমধ্যেই দেখতে শুরু করেছি, দৃশ্যমান হতে শুরু করেছে প্রতিশ্রুতিগুলো, এমন দাবিও করেছেন দলটির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নির্বাচন প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান দাবি করা হচ্ছে, কিন্তু জুলাই সনদে যে তারা স্বাক্ষর করলো, তারা যে বলছিল যে বিএনপি নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার, তারা যখন সরকার গঠন করবে তখন। সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশনে 2য় দিন গেল, তারপরও কেন তাদের মধ্যে জুলাই সনদ নিয়ে ব্যস্ততা দেখা যাচ্ছে না? আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে যারা দেখছেন। দেখেন, রোজা তো শেষের দিকে চলে আসলো, আর আমাদের দলটা এমন একটা সময়ে, একটা দীর্ঘ সময় পরে সত্যিকারের গণতান্ত্রিক যে অভিযাত্রা শুরু হয়েছে, সেখানে একটা নির্বাচন হলো যেখানে বাংলাদেশের মানুষ 4টা টার্মের পরে ভোট দিতে পেরেছে। তো ভোট দেওয়ার পরে এখন যখন আপনি বললেন আপনার সূচনা বক্তব্যে, যেই পলিটিক্যাল প্রমিস ইশতেহার বলে যেটাকে, সেই ইশতেহারের যেই জিনিসগুলো আমরা বলেছিলাম, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং অন্যান্য আরও বহু কিছু, সবই দেখা যাচ্ছে একেবারে অল্প সময়ের ভেতর চেষ্টা করছে এই সরকারটা যে একের পর এক এগুলোকে অ্যাড্রেস করতে, এবং এটার যে সুফল সেটা আপনার জনগণের কাছে সত্যিকার অর্থে পৌঁছে দিতে। এখন বর্তমানে কিংবা এই যেই একটা পট পরিবর্তন হলো 5ই আগস্টের কথা বলছি, এখন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তো সেই রকম একটা সময়ে অনেক রকম বিতর্ক হয়েছে, আমরা সংগ্রাম করেছি, দীর্ঘ সংগ্রাম গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার, এবং সেই সাথে দলীয় রাজনীতি, সেটার যে একটা পুনর্গঠন প্রক্রিয়া, আমাদের 17 বছর পর চেয়ারম্যান সাহেবের বিদেশে নির্বাসিত জীবন থেকে বাংলাদেশে ফিরে আসা তরুণ প্রজন্মকে আমরা অ্যাড্রেস করছি, তাদের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, সেই সাথে নারী 6 কোটির বেশি, এবার 13 কোটি প্রায় ভোটারের ভেতর ছিল। তো সব কিছু মিলিয়েই একটা আশা জাগানি একটা অবস্থা তৈরি হয়েছে দীর্ঘদিন পর মানুষের মনে। সবচাইতে বড় কথা যেটা, একটা অনির্বাচিত সরকারের সাথে একটা নির্বাচিত সরকারের গত 18 মাসে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটা আস্থার সংকট ছিল মানুষের। সবাই কি বলেছে, নির্বাচনের পরে যেটাই হোক, সেটা রিয়েল এস্টেট মার্কেট হোক, সেটা যে কোনো এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। তো এখন দেখেন মোটে 1 মাস হয়েছে, আর প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ফ্যাসিবাদ পালিয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানকে অর্থনীতি সহ, ব্যাংক, বিমা, সব কিছু সহ যেইভাবে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে, সেই ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে আজকে যেই সরকারটা তারা এসে তারা যেইভাবে হাঁটি হাঁটি পায়ে পায়ে চেষ্টা করছেন সত্যিকার অর্থে, আমি তো মনে করি এটাতে তাদেরকে সাধুবাদ
দিতে হবে। নিশ্চয়ই সাধুবাদ দিচ্ছি যে এই যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর প্রতিফলন যে এত কম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকার আসা মাত্রই শুরু করলেন, এটি সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং বেশ কিছু বিষয় যদি আমরা দেখি যে বিএনপি সরকারের অন্যান্য দলের নেতাকর্মীদের প্রতি যে জেস্চার শো করা, সেটিও আমরা দেখেছি। ভালো ভালো কিছু উদাহরণ তৈরি হয়েছে আমাদের রাজনৈতিক অঙ্গনে। কিন্তু সেই সাথে এই যে আপনি বলছিলেন আওয়ামী লীগের দীর্ঘ সময় ক্ষমতায় থাকা, ফ্যাসিবাদের ক্ষমতায় থাকা, সেটির পতনের পরে যে কারণে পতনটি হয়েছে, ছাত্ররা এবং আপামর জনগণ রাস্তায় নেমে এসে যেভাবে তারা এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, তারপর জুলাই সনদে সিগনেচারের মধ্য দিয়ে আসলে বিএনপি তো নতুন ভাবে একটা সূচনা করলো। এখন কেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখানে গড়িমসি? না, এখানে আপনার কেন কিন্তু এইসবের কোনো স্কোপ আসলে নেই। এটাকে নিয়ে বারবার আলোচনায় আনা হচ্ছে। দেখেন, জুলাই সনদটা আমরা ওন করি বিএনপি। আপনি জানেন যে হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এখানে বিএনপির 422 জন নেতাকর্মী, ওয়াসিম সহ চট্টগ্রামের আমাদের ছাত্র নেতা ইন্তেকাল করেছেন। তো এখন প্রায় 40,000 মানুষ যখন পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে, শত শত শিশুরা প্রাণ দিয়েছে। জুলাই সনদের প্রতিটা ধারা আইনগতভাবে সংবিধানে সন্নিবেশিত করা হবে এবং তারপরে আমরা জুলাই সনদে যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছি, আপনাকে মনে করিয়ে দিই, উইথ নোট অফ ডিসেন্ট, আমাদের কিছু কিছু জায়গায় সংগঠন হিসেবে আমাদের দু একটা যেগুলো আপত্তি আছে সেগুলোর কথা দীর্ঘ সময় ধরে, আপনি জানেন যে এই সংস্কার কমিশনগুলো যেগুলো হয়েছে, আর সবচাইতে বড় কথা বিএনপি তো ভাই সংস্কারের পক্ষের দল। এই 18 মাসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা আসবার বহু আগে ভিশন 2030 দিয়েছিল আমাদের দেশনেত্রী, এবং তারপরে 27 দফা, তারপরে 31 দফা, তারপরে ইন্টারিম গভর্নমেন্ট পরিবর্তিত পরিস্থিতিতে এসে তারা সংস্কার এগুলো নিয়ে এসে জুলাই সনদ যেটাকে এনেছে। এই বিষয়ে আপনি জানেন যে আমাদের সরকারের দায়িত্বশীল যারা আছেন ওনারা কিন্তু অলরেডি বলেছেন, আইনমন্ত্রী থেকে শুরু করে, যে জুলাই সনদ এটাকে ইনক্লুড করা হবে সংসদে। একটা সংসদ তো সার্বভৌম এবং সংবিধান মানুষের জন্য। আর জুলাই সনদ এটার মধ্যে আমাদের যেহেতু প্রমিস আছে, আমরা যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ জনগণের কাছে, এখানে অন্য কিছু আপনার ভাববার কোনো রকম সুযোগ আসলে নেই। আচ্ছা, ফাহিমা নাসরিন মুন্নি, আপনার কথা শুনে যেটি বুঝলাম যে আমাদের জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আসলে বিএনপি সরকার এই জুলাই সনদ নিয়ে, এবং আপনাদের ভাষ্যমতে আমরা বুঝলাম যে, এবং আরো কয়েকজন সংসদ সদস্যের কথা থেকে যেটা আমরা বুঝতে পেরেছি যে আসলে জুলাই সনদ আজ হোক কাল হোক হবে এমন দাবি করছেন, কিন্তু আপনারা বলছেন যে সময় লাগবে। পার্ট অফ কনস্টিটিউশন, ইট উইল বি, কিন্তু ইট উইল টেক সাম টাইম। এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের করা আলাপে। যেটি নিয়ে কথা হচ্ছিল যে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, 1 মাস সময় পার হলো। কিছু দৃশ্যমান বিষয় আমরা দেখলাম যে প্রতিশ্রুতির প্রতিফলন ঘটছে এই সরকারের আমলে। সব মিলিয়ে বিএনপি সরকারের এই প্রথম 1 মাস আপনার দৃষ্টিতে কেমন? এই 1 মাসে বিএনপির কোন কোন কার্যক্রমকে আপনি সাধুবাদ জানাবেন এবং কোন কোন কার্যক্রমের আপনি নিন্দা জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ-আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। ঠিক 1 মাস সাধুবাদ জানানো কিংবা নিন্দা জানানো দুইটার জন্যই 1 মাস সময়টা একটু কম। আমি একটা জায়গাতে কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা কি কি প্রতিশ্রুতি এবং কি কি পরিকল্পনা দেখতে পেয়েছি, এইটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে কোনো কাজের প্রধান 2টা শর্ত হচ্ছে যে আপনার নিয়ত, আপনি প্রতিশ্রুতিটা দিচ্ছেন কিনা, নিয়তটা করতেছে কিনা, এই কাজটা আমি করব। 2 নম্বরটা হচ্ছে যে আপনি পরিকল্পনা করলেন কিনা, মানে আমি নিয়ত করছি আমি এখানে আসবো, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি কিভাবে আসবো, তাহলে আমাকে যেভাবে আসবো আমাকে কত আগে বেরোতে হবে, কি কাপড় পরে বেরোতে হবে, এই সকল কিছু পরিকল্পনার অংশ। তারপরে কিন্তু বাস্তবায়ন। তো সেই জায়গাতে ধরেন, মানে আমি একটা জায়গায় ছোট্ট জায়গায় যদি কথা বলি, সেটা হচ্ছে যে আজ গত 2 দিনের যে ভয়াবহতা, মানে এই যে গণপরিবহনের যে নৈরাজ্য চলতেছে, এইখানে আমরা দেখলাম মন্ত্রী মহোদয় উনি ডিনায়াল করলেন যে না, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে।
খুব সিম্পল ব্যাপার, এটা যে কোনো লজিক্যাল মানুষ বুঝবে যে 1 মাসের একটা সরকারের পক্ষে এই জিনিসকে রাতারাতি বদলে দেওয়া সম্ভব না। আপনাকে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে যে এখানে প্রবলেম আছে, দেন আপনাকে পরিকল্পনা করতে হবে যে, এবং আন্তরিকতার সাথে পরিকল্পনাটা করতে হবে যে এই প্রবলেমগুলো আমরা এইভাবে সলভ করতে চাই, দেন হচ্ছে বাস্তবায়নের ব্যাপার। আপনি খেয়াল করেন এই যে গণপরিবহনের যে নৈরাজ্য কিংবা এই যে কাঠামোগত যে হত্যাকাণ্ড, এই যে প্রতি বছর আমাদের এখানে অন্য যে কোনো রোগে মানুষ মৃত্যুর তুলনায় দুর্ঘটনায় সব বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় বেশিরভাগ মানুষ মারা যায়। কেন? তার মানে এখানে সিস্টেমেটিক কোনো একটা বড় গ্যাপ আছে, এবং এইগুলোকে আমরা কাঠামোগত হত্যা বলি। এটা নিয়ে আমাদের এখানে আন্দোলন হয়েছে, আমাদের বাচ্চারা রাস্তায় নেমে আন্দোলন করেছে। তাহলে সেইটার পরে আপনার এইটা নিয়ে তো আপনার পরিকল্পনা লাগবে। আমি একটু আগে একটা জায়গাতে ছিলাম, সেখানে আমি এই দাবিটা জানাইছি, এখানেও আবার এই দাবিটা জানাই। আমাদের প্রধানমন্ত্রী যখন লন্ডন থেকে আসলেন, উনি এসে বললেন যে আই হ্যাভ এ প্ল্যান কিংবা উই হ্যাভ এ প্ল্যান। তো এই সেক্টর সম্পর্কে কোনো প্ল্যান আছে কিনা এটা আমরা, কারণ এখনই এটা প্রশ্ন করার সময়, দুদিন পরে আবার এটা আমরা ভুলে যাব। এখন এটা প্রশ্ন করার সময় যে এই সেক্টরকে কি করবেন, কারণ সারা পৃথিবীতে গণপরিবহনের কোন সেক্টরে কি আসলে বাদ দেওয়ার মতো কিনা পরিকল্পনা না, এখন এটা সামনে আছে, এখন এটা সামনে আছে, এই জন্য আমি এই প্রশ্নটা এখন তুললাম, এটা রেলেভেন্ট। এবং কেন এখানে অনেকগুলো পয়েন্ট আছে। পয়েন্টটা হচ্ছে যে ধরেন সারা পৃথিবীতে গণপরিবহনের মানে গণপরিবহন যেটা হয় তার একটা বেশিরভাগ অংশ মানে পরিচালনা করে এবং নিয়ন্ত্রণ করা হচ্ছে পাবলিক সেক্টর। কিন্তু বাংলাদেশের গণপরিবহন দেখবেন বেশিরভাগটা হচ্ছে প্রাইভেট সেক্টরে, এবং প্রাইভেট সেক্টরে একটা বিরাট বড় মাফিয়া সিন্ডিকেট আছে, বিরাট বড় মাফিয়া সিন্ডিকেট। এবং আমরা আগে দেখেছি যে নেতাকর্মীরা এই প্রাইভেট সেক্টরে পরিবহন কোম্পানিগুলোর মালিক হয়ে থাকে। না, তা তো বটেই, এখানে পুরোটাই পলিটিক্যাল মাফিয়া। আপনি এইখানে আপনার ধরেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, যেই ফেডারেশনের বিরুদ্ধে মূলত আন্দোলনটা হয়েছিল 18 সালে, কিশোর বিদ্রোহ যেটাকে আমরা বলি, সেই ফেডারেশন ওই সময় আওয়ামী লীগ, বিএনপি এবং একজন বাম নেতা সবাই মিলেঝিলে এটা চালাতো, এবং এইটার মধ্য দিয়ে পুরো সেক্টরটাকে তারা নিয়ন্ত্রণ করতো। তো এই যে একটা দেশের জনগণের মানে মোস্ট ইম্পর্টেন্ট যোগাযোগ ছাড়া তো আপনি জনগণের ধরেন উন্নতি করতে পারবেন না। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা আপনি তুলে দিলেন কয়েকজন মাফিয়ার হাতে কিংবা গুটি কয়েক মাফিয়ার হাতে। এইভাবেই এটা চলতেছে। এটা কি এটা থাকবে নাকি আপনি পরিবর্তন করবেন, এই প্রশ্ন তো আপনাকে করতে হবে। এটা কি আপনার প্ল্যানের অংশ কিনা? এবং আপনি খেয়াল করেন যে ধরেন রেল 50 বছর 100 বছর মানে 50 বছরের পরে আর বোধহয় রেলের কোনো মানে উন্নতি হয় নাই। বেশিরভাগ জিনিস টেকনোলজি কিংবা নতুন কিছু বডি টডি এসছে, কিন্তু বেশিরভাগ টেকনোলজি ইঞ্জিন সহ সবকিছু 50, 70, 80, 100 বছরের বিএনপি তো মেট্রো রেলের পরে মনোরেলের কথা বলছিল। না, এটা তো শহরের জন্য, কিন্তু আপনি সারা দেশের জন্য কি করবেন? মনোরেলটা শুধুমাত্র শহরের জন্য। এই আইডিয়াটাকে আপনি কিভাবে দেখেন? মনোরেলের যে আইডিয়াটা দেওয়া হয়েছিল, মনোরেল আইডিয়া ভালো। মনোরেল আইডিয়ার মধ্যে আমি এখন যেতে চাচ্ছি না, এখানে আরেকটা অন্য ফ্যাক্টর আছে, এটার সাথে আবার এটা রিলেটেড, কারণ এটা আবার আরেকটা আলোচনা। আমি গোটা আলোচনাটা করি, সেটা হচ্ছে সমগ্র দেশের রেল যোগাযোগ ব্যবস্থাটা এটা বিরাট বড় ব্যাপার। আপনি খেয়াল করেন এত বড় রেল যোগাযোগ ব্যবস্থা, এইটার জন্য আমার জানা নাই ধরেন কেউ একজন রেলের বিশেষজ্ঞ হইতে চায়, এটার জন্য আলাদা কোনো বিশেষায়িত প্রতিষ্ঠান কিংবা বিশেষায়িত কোর্স কোন ইউনিভার্সিটিতে আছে কিনা আমার জানা নাই। কারা এটা যারা তাহলে তারা যারা এই কাজটা করেন নিশ্চয়ই তারা হয়তো বা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসেন। তার মানে খেয়াল করেন আমাদের ইয়ের জায়গাটা কোথায়, অ্যারেঞ্জমেন্টের জায়গাটা কোথায়। আমরা এটাকে ওইখানেই রাখতে চাই। পৃথিবীতে ট্রেন কোথায় চলে গেছে, কিন্তু আমাদের এখানে এখনো এই যে গতদিন যেটা ঘটেছে যে রেল লাইনে কাজ চলতেছিল, এই সিগন্যালটা ওই ট্রেনের কাছে যায় নাই, যার কারণে গিয়ে 9টা বগি লাইনচ্যুত হলো। এখনো এই অবস্থাতে আমরা আছি, যেখানে একটা টেলিফোন করে ধরেন সমস্ত কিছু বলে দেওয়া যায়, এই ব্যবস্থাপনাটুকু আমরা করতে পারিনি। তো এইটা প্রথম কথা হচ্ছে যে আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে এখানে প্রবলেম আছে, এবং অ্যাকসেপ্ট করে আপনার ডিনায়াল থেকে বেরোতে হবে যে না সব ঠিক চলতেছে, আল ইজ ওয়েল, এখানে থাকা যাবে না। আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে এটা প্রবলেম আছে। এরপরে যারা এই প্রবলেমকে সলভ করতে পারে, যে সমস্ত স্টেক হোল্ডার এবং বিশেষজ্ঞরা, তাদেরকে অনবোর্ড করতে হবে, তাদের কাছ থেকে মতামত নিতে হবে, সহায়তা নিতে হবে, এবং আন্তরিকতার সাথে এটা নিয়ে শুরু করতে হবে, না হলে এটা এইভাবে চলতে থাকবে। আবারও আসবো আপনার কাছে। এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাসলিমা আক্তার, সদস্য রাজনৈতিক পরিষদ গণসংহতি আন্দোলন জিএসসি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম যে বিএনপি সরকারের এই যে 1 মাস হলো, এই 1 মাসে তাদের দৃশ্যমান কি পদক্ষেপ আমরা দেখছি দেশের জন্য, এবং কিছু প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রতিফলিত হচ্ছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। আপনার মতে তাসলিমা আক্তার, এই 1 মাসে আসলে বিএনপি যে কাজগুলো করতে চাচ্ছিল, তাদের ইশতেহারে যাচ্ছিল, সেটার কোনো প্রতিফলন কি আপনি দেখেন? আপনার কি মনে হচ্ছে তারা ঠিক দিকে যাচ্ছে কিনা? ধন্যবাদ।
আজকে এই আলোচনার জন্য। আমরা যেটা মনে করি যে আসলে বর্তমান সরকারের যে 1 মাস হওয়া এবং এখানে অনেকগুলো জিনিস যুক্ত আছে। আমরা একটা নতুন সংসদ দেখছি, নতুন সরকার, কিন্তু এই সরকার বা এই সংসদ সদস্য বিরোধী দল, এটাকে আমি আসলে বিগত সময়ে আমরা যেভাবে সংসদকে দেখেছি, সরকারি দল বা বিরোধী দলকে দেখেছি, সেভাবে আসলে আমি দেখতে চাই না। কারণ এইবারে যে সরকার, নির্বাচিত সরকার, সেই সরকার আসলে একটা গণঅভ্যুত্থানের প্রতি তার দায়বদ্ধতা আছে। জুলাইয়ের যে শহীদ হয়েছে যারা, তাদের বিষয়েও একটা দায়বদ্ধতা আছে। ফলে এই সরকারের কাছে জনগণের প্রত্যাশাও অনেক বেশি। সেই জায়গা থেকে আমরা 1 মাসের যেই সময়টাকে বিচার করছি, সেটা আসলে একটা নতুন সরকারের জন্য বা নতুন সংসদের জন্য বা যারা সাংসদ হয়েছেন তাদের জন্য খুব বেশি সময় আমি মনে করি না। কিন্তু তারপরেও এই 1 মাসের যে শুরুটা আমরা যদি বলি, সেটাই আমি মনে করি যে এখানে একটা ইতিবাচক যাত্রা আমরা দেখছি। এবং সরকার যেহেতু 2/3 বেশি ভোট পেয়ে সরকার গঠন করেছে, তারা তাদের ইশতেহারে যে বিষয়গুলো ছিল সেগুলোকেও বাস্তবায়ন করার জন্য এবং সরকারের যে মন্ত্রণালয় বলি, সরকারের যে পুরা কার্যক্রম, সেখানেও একটি শৃঙ্খলা আনার চেষ্টা তাদের কার্যক্রমের মধ্যে দেখা যায়। আমি গণসংহতি আন্দোলনের যেহেতু শ্রম সেক্টরটাই মূলত বেশি মনোযোগ দিয়ে দেখি, এবারে আমার কাছে মনে হয়েছে যে এই 1 মাসের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমাদের শ্রমজীবী মানুষরা কিভাবে ঈদে বাড়ি ফিরবেন। এবং প্রত্যেকবারই আমরা দেখি যে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বা তারও আগে আমরা দেখেছি, প্রত্যেকবার ঈদ আসলেই শ্রমিকদের বেতন বোনাস নিয়ে একটা ভীষণ রকম মানে সংশয়, অসন্তোষ, শ্রমিকদের মাঠে আসতে হয়, শ্রমিকদের শ্রম ভবনের সামনে থাকতে হয়, কখনো ঈদ করতে হয়, কখনো ঈদের দিনও আমরা দেখেছি শ্রমিকরা তাদের অসন্তোষে তাদের বেতন বোনাসের দাবিতে তাদের আন্দোলন করতে হয়েছে। আমি মানে শ্রমমন্ত্রী এবং সরকারকে ধন্যবাদ জানাই যে এবার একটা খুব সুষ্ঠু পরিকল্পনা নেওয়া হয়েছিল, যে পরিকল্পনার মধ্য দিয়ে আমরা দেখেছি যে শ্রমিকদের বড় অংশই বিজিএমই বিকেএমই ভুক্ত, যাদের তাদের 99% বেশি তারা বেতন বোনাস পেয়েছে এবং অলরেডি কোনো জায়গায় মার্চ মাসেরও বেতন পেয়েছে। সেটাও আমি মনে করি যে একটা ইতিবাচক দিক। আচ্ছা, আপনার কি মনে হয় না যে এই যে বিএনপি সরকার, হ্যাঁ বেশ কিছু ভালো জিনিসের কথা আপনি বলছিলেন, ফাহিমা নাসরিন মনিও তাই বলছিলেন যে 1 মাস আসলে যথেষ্ট সময় না একটা সরকারের পদক্ষেপগুলো নিয়ে মন্তব্য করার জন্য। তারপরেও প্রতিশ্রুত কাজের উদ্বোধন যে আমরা দেখলাম, সেটা কৃষক কার্ড হোক আর ফ্যামিলি কার্ড হোক, এই কাজগুলো শুরু করেই কিছুটা কি আত্মতৃপ্তিতে ভুগছে কিনা বিএনপি? আমার মনে হয় যে এটা যেহেতু তাদের নির্বাচনী ইশতেহার ছিল, সরকার গঠনের পরে তারা একটা যাত্রা শুরু করেছে, কিন্তু এই যাত্রাটা পরিপূর্ণ করতে হলে সংসদে আসলে আরও সকলের সম্মতি নেওয়া, এটার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যে এই ফ্যামিলি কার্ড আসলে কিভাবে বাস্তবায়ন হবে, সেই জায়গাগুলো আসলে দেখার বিষয় রয়েছে। সেটা আমার কাছে মনে হয় যে সেই জায়গাগুলো নিশ্চয়ই আমাদের দেখতে হবে। এর পাশাপাশি আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আসলেই কিছু বলা যে আসলে মানে এখন শুরুটা দেখে অনেকে বলে যে শুরুটা দেখে শেষটা বোঝা যায়, কিন্তু এই ধরনের কথা আসলে রাজনীতির ক্ষেত্রে সবসময় বলা একটু মুশকিল। আমার কাছে মনে হয় যে এখানে অনেকগুলো দিক কিন্তু আসছে। এখানে আমরা সবসময় চাই যে মানে এখনকার সরকার যাতে এক ধরনের দায়বদ্ধতা থাকে, জবাবদিহিতা থাকে, যে প্রশাসন যাতে দলীয়করণ না হয়, শিক্ষা প্রতিষ্ঠান যাতে দলীয়করণ না হয়, এবং কোনো রকম মব কালচার যেটার সমালোচনা আমরা বিগত সময়ে করেছি, সেই কালচারের যাতে পুনরাবৃত্তি না হয়, সেই বিষয়ে শুধু সরকার না, বিরোধী দল প্রত্যেক সংসদ একটা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তাসনিম আক্তার, আবার আসবো আপনার কাছে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মনি, যেমনটা আমরা শুনছিলাম কিছুক্ষণ আগে, ফরিদুল হক বলছিলেন, অ্যাড্রেস করছিলেন যে কিছু সমস্যার কথা, সড়ক পথের সমস্যার কথা, সমগ্র দেশেই আমরা এই সমস্যাটা আসলে অনেক বছর ধরে ভোগান্তিতে ফেলছে মানুষের, এবং ঘটনাগুলো সবসময় ঘটে, এবং সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো মন্তব্য আমরা দেখি না যে তারা দায় স্বীকার করে নিয়েছে বা নিজেদের কাঁধে দায়টা নিয়েছে। এবারও তার ব্যতিক্রম দেখলাম না কেন? না, ব্যতিক্রম তো আছে, কারণ এটা হয় কি, রাস্তায় যে শৃঙ্খলা, ঈদের সময়ে যে একটা অসম্ভব বাড়তি চাপ রাস্তাঘাটে পড়ে, কিংবা দীর্ঘ সময়ের যে প্র্যাকটিসটা আছে আমাদের, এখান থেকে মনে করেন 10 কিলোমিটার দূরে যেতেও তো শহরের ভিতর 1.5 ঘন্টা 2 ঘন্টা ইজিলি লেগে যায়। তো ঢাকা শহরের বাইরে যেই জায়গাগুলো থাকে সাধারণত, সেখানে আমরা আশা করি যে এটা আপনার সত্যিকার অর্থে
এমনভাবে পরিকল্পনা করা উচিত সড়কের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। কিন্তু পরিকল্পনা তো পরে আসছে। না। ফরিদুল হক যে কথাটি বলছিলেন সেটা খুবই যৌক্তিক একটি কথা, যে আসলে তো অ্যাড্রেস করতে হবে প্রথমে। অবশ্যই অ্যাড্রেস তো করছে। আপনি জানেন যে আমাদের 3 জন মন্ত্রী না অ্যাড্রেস করছে। তাহলে কিভাবে সমস্যা সমাধান হবে? না, এখানে ডিনায়ালে কেউ নেই, নাম্বার 1। কারণ 3 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ওনারা 24 ঘন্টা রাস্তায় আছেন, ওনারা চেষ্টা করছেন। এখন হয় কি, 20 কোটি মানুষের দেশ, একটা 17 বছরে যে কথা বললেন যে মাফিয়া সিন্ডিকেট এগুলো আপনার ওই যে হাটে মাঠে ঘাটে আছে এবং সেখানে নানান রকম কথাবার্তা আমরা যেটা শুনি। তো এখন আমাদের বর্তমানে যে সরকার এসেছে, নির্বাচিত সরকার, তারা তো 1 মাসের ভিতর আমূল পরিবর্তন সেটা তো হয় না, 9 থেকে 90 হয় না। পরিবর্তনের কথা বলছি না, পরিবর্তন সমস্যা চিহ্নিত করা, সংস্কারটা মানে এখানে সমস্যা চিহ্নিত করা এবং সেই সাথে সত্যিকার অর্থে এমন একটা সমাধানের দিকে যেতে যেখানে যাত্রী কল্যাণ যেই সমিতি আছে তারাও বলছে যে বাড়তি ভাড়া আদায়ের একটা ব্যাপার আছে। আমরা আসবো। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে সড়ক পরিবহন বলুন কিংবা ট্রেনের উপর যে সবসময় আমরা দেখছি এত বছর ধরেই যে ট্রেনটা একটা লুজিং কনসার্ন, কেন? আমাদের তো এটা তো মনে হয় একটু মনোযোগ দিলে এটাকে তো প্রফিটের মুখ দেখানো যেতে পারে। আর যেইভাবে ট্রাফিক সিগন্যাল আমাদেরকে আসলে না অনেক বেশি ওই যে সচেতনতা, যেটা সিভিক সেন্স, যে আমিও যাব না, গাড়ি নিয়ে বসে থাকলাম রাস্তা আটকে আর পিছনের কাউকে যেতে দিব না, এটা হয় না। আবার অ্যাম্বুলেন্সকেও যেতে দিতে হবে, এইগুলো আছে আমাদের সিভিক সেন্স যেগুলো। তো সবকিছু মিলিয়ে পরিবারের একের অধিক গাড়ি, একটা ফ্যামিলির মনে করেন 2টা 3টা 4টা গাড়ি আছে, তো সেই জায়গাগুলোতেও ট্রান্সপোর্ট অথরিটি যারা আছেন, আমি তো বলবো যে আপনারা এখানে নিয়ম কানুন এবং নিয়ন্ত্রণ এগুলো প্রতিষ্ঠা করবেন, এই কারণে যেন ট্রাফিক জ্যাম থেকে ঢাকা শহর থেকে সারা বাংলাদেশে মানুষ আমরা একটু নিঃশ্বাস ফেলতে পারি। কেবল ঈদের ব্যাপারে না, সিন্ডিকেট প্রসঙ্গে যদি আপনি একটু আসেন, যে সিন্ডিকেট ভাঙার উপায় কি? তাই দেখেছি আগের সরকার, এটা হয় কি, এটা তো পুরনো একটা ব্যবস্থা যে এই যে 17 বছর ধরে সিন্ডিকেট তারা চলেছে। এখন যারা নির্বাচিত তারা এসেছেন, তারা এই সিন্ডিকেট আপনার এটাকে চালিয়ে নিয়ে যাবে এটা আমি মনে করি না। কারণ আপনারা প্রত্যেকে দেখছেন যে বাংলাদেশে এই যে নতুন যেই সরকারটা এসেছে তারা কিন্তু দুর্নীতিমুক্ত একটা প্রশাসনের অঙ্গীকার করেছে। দুর্নীতিমুক্ত সেটা সব জায়গাতেই, সেটা একটা ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার এনশিওর করা চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু করতে হবে দিনের শেষে। কারণ এটা এমন একটা টাইমিংটা এমন যে এখানে 5ই আগস্টের পরে রাজনীতি কিন্তু বদলে গেছে। 5ই আগস্টের আগের রাজনীতি আর 5ই আগস্টের পরের রাজনীতিতে কিন্তু আকাশ পাতাল একটা পার্থক্য তৈরি করে দিয়েছে। এখন এই তরুণদেরকে আমি তো বারবার বলছি, আমরা তো তাদেরকে সাথে নিয়ে, তাদেরকে অ্যাড্রেস করে, নারীদেরকে সবাইকে নিয়ে আমরা পথ চলবো। এবং সেই সাথে যে রাষ্ট্র ব্যবস্থা গঠনের যে রূপরেখা, সেখানে আমরা যারা অভিজ্ঞ তাদের যেমন মতামতকে প্রাধান্য দিব, যারা নতুন তাদের ভাইব্রেন্ট যেই আপনার মতাদর্শ আছে এইসব বিষয়ে যারা ইনপুট দিতে পারবেন, বিশেষজ্ঞের কথা বলেছেন, আমি তো মনে করি এটা ভালো আইডিয়া যে এক্সপার্টস ওপিনিয়ন ইজ অলওয়েজ ওয়েলকাম। আমরা তাসলিম আক্তার কিছু যোগ করতে চাচ্ছিলেন, আপনার কাছ থেকে শুনতে চাই। মানে নিরাপদ সড়কের যে দাবি, সেটা কিন্তু আমাদের দেশে একটা খুব গুরুত্বপূর্ণ দাবি আকারে এসেছিল। মানে আমরা দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, কোটার আন্দোলন হয়েছে, তার আগে কিন্তু আমাদের কিশোর ছাত্ররা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছিল। ফলে এটা কিন্তু নতুন না যে আমাদের সড়কগুলো খুব দুর্ব্যবস্থার মধ্যে আছে, আমাদের পরিবহনগুলো খুব অব্যবস্থাপনার মধ্যে আছে, সেগুলোকে তদারকি করা কিন্তু সরকারের দায়িত্ব। যেমন আমি গার্মেন্টসের কথা বললাম, বা শ্রমজীবীরা কিভাবে তাদের বেতন বোনাস পাবে, সেটার জন্য কিন্তু সরকার একটা আগাম প্রস্তুতি নিয়েছে। এবং সেখানে আমরা শ্রমিক সংগঠনরা মিলেও বিভিন্ন কারখানায় বেতন দিচ্ছে কি দিচ্ছে না সেসব জায়গায় গিয়ে মানে সরকার, মালিক পক্ষ একসাথে আমরা কাজ করছি। মানে এই কয়দিন আমরা টানা কাজ করেছি, সেই রকম কাজ কিন্তু করা যেত। গত ঈদে, কোরবানির ঈদে আমার আপনজন মানে প্রাণ হারিয়েছে রোড অ্যাক্সিডেন্ট। এরকম প্রত্যেকে আজকে যারা মানে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বা আগে যারা হয়েছে, এটার ফলে আমাদের ঈদের সময় একটা বড় চাপ থাকে
এর বাইরেও ঢাকা শহরের যে সড়কগুলো আছে সেই সড়কে আমাদের 2023 সালে আমাদের দুই বন্ধু খুব কাছের সংগঠনের তারা প্রাণ হারিয়েছিল। তো ফলে এগুলো আসলে যারা হারায় তারা বুঝে, আর শুধু এটা শুধু যারা হারাবে তারাই বুঝবে এটা তো না। সরকারের দায়িত্ব হচ্ছে সড়ক এবং পরিবহন দুইটারই একটা ব্যবস্থাপনা করা, কারণ সরকারের পক্ষ থেকে যেন একটা নির্দেশনা আসে এবং একটা যেহেতু এই জিনিসটা পরিকল্পনা ছিল, আসে। ফলে এটা যেহেতু মানে নতুন না, এই ঘটনাগুলো বারবার ঈদের সময় একটা বিশেষ করে হচ্ছে, আমাদের শ্রমিকরা বাস থেকে মানে পড়ে মারা যাচ্ছে, এরকম কাহিনীও কিন্তু ঘটছে। এবারে ঈদের শ্রমিকরা এই যে বেতন বোনাস সবকিছু ঠিকভাবে পেলেন এবং এটা যে সরকারের তদারকিতে হয়েছে, এটি আসলে প্রশংসনীয় একটি বিষয়। কারণ সব বিষয়ে যদি সরকার এরকম আমরা একটা স্টেপ নিতে দেখি তাহলে অনেক কিছু হয়তো সহজ হয়ে যায়। ফরিদুল হক, আপনার কাছে একটু আসতে চাই, এই যে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা, একটু ভিন্ন প্রসঙ্গে আসলাম। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে, আর বাকি যারা আছেন তারা কাজ করবেন। এখন জামাত ইসলামীকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার, কিন্তু তাতে কি তাদের কার্যক্রম বন্ধ ছিল কিনা? যেহেতু ছিল না, আমরা দেখলাম সেটি। এখন আওয়ামী লীগের কার্যক্রম যদি এভাবে বন্ধ থাকে, সেটি কি অন্যভাবে আরো ডিফারেন্ট ফোর্স নিয়ে তারা আসতে পারে কিনা, বা কি সম্ভাবনা দেখেন? রাজনীতিতে কি প্রভাব পড়বে? ডিফারেন্ট ফোর্স মানে কি? সন্ত্রাস? আপনি যেভাবে বলেন আপনার ভাষায়। আওয়ামী লীগ তো একটা সন্ত্রাসী দলই, তা আলাদাভাবে জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখন তারা গুপ্ত হয়ে এসেছিল। এখন আপনি যদি, আপনার কাছেই জানতে চাই, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে তো খুব স্বাভাবিক, একটি রাজনৈতিক দল যখন কাজ করতে পারবে না তখন তারা ভিন্নভাবে হয়তো চেষ্টা করবে। আওয়ামী লীগের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মানে এখানে নিষিদ্ধর ব্যাপারটা যেটা, এই জিনিসটা তো আসলে ঝুলে গেছে, এটাতে আমরা জাতীয় ঐক্যমত করতে পারিনি। আমরা এই বিএনপি অন্যতম বড় স্টেক হোল্ডার, সেই সময় তারা আসলে এই আলাপটার মধ্যে ঢোকেনি। কার্যক্রম তো নিষিদ্ধ, কার্যক্রম এখানে নিষিদ্ধ করতে, ওই পরিস্থিতিতে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে সরকার। কিন্তু এখানে ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে আপনাকে এই যে এটা একটা ন্যাশনাল, মানে ছাত্রলীগ যখন নিষিদ্ধ হয় তখন কিন্তু সবাই একমত ছিল, সেটা নিয়ে কারো কিন্তু আপত্তি ছিল না, সকল ছাত্র সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো একমত ছিল। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে এখানে জাতীয় ঐক্যমত তৈরি করা যায়নি। এখানে ব্যাপারটা হচ্ছে যে মানে এটাকে তো নির্বাহী আদেশ দিয়ে আপনি নিষিদ্ধ করার সুযোগ নেই। এটা করলে কাজ করবেন, এটা আমরা জানি যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আমাদের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে, সেটার জন্য প্রভিশনও যুক্ত করা হয়েছে আন্তর্জাতিক। আপনারা নিষিদ্ধ করার দাবি করেননি? করেছিলেন তো। কার্যক্রম নিষিদ্ধ, আপাতত কার্যক্রম স্থগিত থাকবে এবং তারা যাতে নির্বাচনে আসতে না পারে ও দল হিসেবে তাদেরকে বিচারের ব্যবস্থা করা, সেটার জন্য আইন সংশোধন করা হয়েছে ট্রাইব্যুনালে। কিন্তু দল হিসেবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন কিংবা আলাদা করে কোনো নেওয়া, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য কোনো উদ্যোগ পরবর্তীতে আর নেওয়া হয়নি। এবং এই কার্যক্রমটার মধ্যে বিএনপি তখন একটা মানে কি বলে একটা পরোক্ষ বাধা দিয়েছিল, আমার যতটুকু মনে পড়ে আর কি। তো সেই জায়গাতে জিনিসটাকে জাতীয় ঐক্যমতের জায়গায় আনা যায়নি, এটা একটা প্রবলেম। মানে আওয়ামী লীগ ইস্যু কি করবেন আপনি, এটাকে আপনাকে একটা সেটেল করতে হবে আওয়ামী লীগ ইস্যু। এটা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি গণ অভ্যুত্থান করছেন সবাই মিলে। আমার প্রশ্নটা হচ্ছে জামাতকে নিষিদ্ধ করা, ফরিদুল হক, জামাতকে নিষিদ্ধ করা তো গণতান্ত্রিক বিশ্ব ভালোভাবে নেয়নি। তো একই কাজ যখন আওয়ামী লীগের ক্ষেত্রেও করা হচ্ছে, এটি কি আসলে বিশ্ব আন্তর্জাতিক মহল এবং রাজনৈতিক অঙ্গনে কোনো ভালো প্রভাব পড়বে বলে মনে করেন? না, মানে গণতান্ত্রিক বিশ্বের কথা যদি আপনি বলেন, আওয়ামী লীগ তো গণতান্ত্রিক কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ তো হচ্ছে সন্ত্রাসী দল, এবং আওয়ামী লীগ হচ্ছে 3টা নির্বাচন হচ্ছে এখান থেকে কেড়ে নিয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার পরে তার তো আর কোনোভাবে গণতান্ত্রিক হিসেবে দাবি করার কোনো পুরো দলকে কি আপনি এটার কারণে দায়বদ্ধ করতে পারেন? কারণ অনেক বলেছে যে আমি আওয়ামী লীগ করি, কিন্তু আমি নিঃস্বার্থভাবে কাজ করি। আপনি এখন পর্যন্ত কারোর মুখে শুনেছেন যে ভাই আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ যা যা কাজ করেছিল এগুলো অগণতান্ত্রিক, এগুলো ভুল, এগুলো সন্ত্রাসী কার্যক্রম, একজন একজনকে আপনি দেখাতে পারবেন? নোবডি। এখন পর্যন্ত কেউ, দায়িত্বশীল তো পরে যে কোনো জায়গা থেকে কেউ বলেনি। তাহলে আপনি কিভাবে তাকে বলেন? তার মানে হচ্ছে আওয়ামী লীগের লোকেরা মনে করে তারা যেটা করে দ্যাট ইজ রাইট, এবং এইটাই আওয়ামী লীগ, এবং তারা এটার পক্ষে যুক্তি উৎপাদন করে, এবং বাকি যারা আছে সবাইকে প্রতিনিয়ত তারা ভিলেন হিসেবে তৈরি করে। এক একজনকে এক এক রকম ট্যাগ দেয়, কাউকে রাজাকার বলে, কাউকে রাজাকারের বাচ্চা বলে, কাউকে জঙ্গি বলে, হ্যাঁ, কাউকে ধরেন আপনার সন্ত্রাসী বলে, এগুলো বলে প্রতিনিয়ত। এবং ধরেন প্রতিনিয়ত কি হতে থাকে, কয়েকদিন পরপরই শেখ হাসিনার একটা অডিও কল আসে কোত্থেকে, এটা সত্যি না এই দিয়ে বানানো আমি জানি না, এসে বলা হয় যে সবার নাম ঠিকানা করে রাখো, সবগুলোকে খুঁজে খুঁজে মারা হবে, বিভিন্ন জনের বাড়িঘরে হামলা হয়।
আবার ধরেন তাদেরকে আচ্ছা, আপনি যারা দায়ে ছিল, আচ্ছা আমি একটু কথাটা সংক্ষেপে নিয়ে আসছি যে এভাবে করে যে আওয়ামী লীগের বেশ কিছু ঘটনা এবং আমরা দেখলাম যে ফ্যাসিস্ট সরকারের পতনের পর যারা বিচারের আওতায় আসার কথা তাদেরকে নিয়ে আপনারা অনেক কথা বলেছেন যে বিচারের আওতায় আনতে হবে, বিচার করতে হবে, সব ঠিক আছে, কিন্তু দল হিসেবে আপনি একটি দলকে কার্যক্রম নিষিদ্ধ করে দেয়া এটিকে সাপোর্ট করেন কিনা? কারণ কালকে তো আরো এক পরিস্থিতি পরিবর্তন হলে সেটি জামাত হতে পারে, সেটি এনসিপি হতে পারে, যে কোনো দলেরই তো এই অবস্থা হতে পারে যদি কোনো ব্যক্তি বিশেষের কারণে দলকে নিষিদ্ধ করা হয়। আওয়ামী লীগ গত 15 বছরে যত জুলুম আমাদের উপরে চালিয়েছে, একেবারে আমাদের মানে বাংলাদেশের সকল নাগরিকের উপরে, সকলের উপরে, যে ভোট কেড়ে নেওয়া তো সবার ক্ষেত্রে কেড়ে নেওয়া, যে 28 লক্ষ কোটি টাকা পাচার করছে, এটা তো সবার টাকা, এটা তো মানে ওই বিএনপির টাকা এনসিপির টাকা না, ব্যাপারটা তো তা না, এটা তো সবার টাকা, ভোটটা সবার কাছে কেড়ে নিয়েছে। এরপরে আসেন ফিজিক্যাল জুলুমের ক্ষেত্রে, ধরেন গুম খুন, জুলাইতে যে ধরেন ম্যাসাকার চালানো, যেটা আমরা গণহত্যা বলি, কিন্তু আবার গণহত্যার আইনি ফর্মে এটাকে গণহত্যা বলা যায় না, এইটা তো সবার উপরে সে চালিয়েছে। এইটা চালানোর পরে আপনার সাধারণত কোনো ফ্যাসিস্ট পতন হলে পৃথিবীতে কোথাও কোনো গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের ভেতরে তার আর জায়গা থাকে না, তাকে নিয়ে কেউ আলোচনা করে না। আমাদের দুর্ভাগ্য, এটা নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। এবং ফ্যাসিস্ট পতনের পরে ওই দল আর কোথাও রাজনীতিতে আসছে পৃথিবীতে এরকম নজির নাই, এটা নজির নেই। তাকে আসলে যদি তাদের কেউ রাজনীতি করতে চায়, আইদার তাকে নতুন রাজনৈতিক দল খুলতে হবে, এবং তাদের যদি ব্যক্তিগত কোনো দায় থাকে, ধরেন আওয়ামী লীগের একজন ভালো লোক, সে এসে একটা নতুন রাজনৈতিক দল করে, তাকে আগে এসে মাপ চাইতে হবে যে ভাই আমি আওয়ামী লীগের সাথে ছিলাম, এটা আমি ভুল করছি, এটা আমাকে মাফ করে দেন, আমাকে আরেকবার সুযোগ দিন। জামাত মাফ চেয়েছে 71-এর জন্য। জামাতের ইস্যুটা জামাতকে জিজ্ঞেস করেন, জামাতের ইস্যুর দায়িত্ব তার না, এই যে যে মানুষটি আসলে দায়বদ্ধ না, জামাতের জায়গাটাতে আমি কমেন্টস করতে পারি, জামাতের জায়গাটাতে আমি কমেন্টস করতে পারি। জামাতের জায়গাটা কমেন্টসটা হচ্ছে যে 71 ইস্যুতে জামাতের দুই ধরনের এখানে দায়িত্ব ছিল, দুই ধরনের জায়গা ছিল। একটা হচ্ছে তাকে আপনি ট্রায়ালের মধ্যে আনবেন কিনা, এখানে জামাতের উপরে প্রথমত হচ্ছে গিয়া শেখ মুজিবুর রহমান একবার সাধারণ ক্ষমা ঘোষণা করে এক প্যাচ লাগাইছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে এই যে যুদ্ধাপরাধীদের বিচার নামে এখানে একটা মিসট্রায়াল হয়েছে। এখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, দেখেন জাজমেন্টের একটা বড় জিনিস হচ্ছে আপনি যখন একটা জাজমেন্ট দিবেন, মানুষ মনে করবে এই জাজমেন্টটা ঠিক আছে। জাজমেন্ট যতটা না জাজমেন্ট, তার থেকে মানুষকে পারসিভ করাইতে হবে যে না দিস ইজ এ গুড জাজমেন্ট। তো ওইখানে একটা মিসট্রায়াল করে যখন আপনি করেছেন, আবার আপনি তাকে ট্রায়ালের সামনে আনতে পারেন না, কারণ অলরেডি মিসট্রায়াল হয়েছে। প্রশ্ন থাকে দ্বিতীয়টা হচ্ছে যে তাদের রাজনৈতিক এবং নৈতিক জায়গা থেকে তাদের এই ইস্যুকে স্পষ্টভাবে অ্যাড্রেস করে ক্ষমা চাওয়া উচিত কি উচিত না, এটা হচ্ছে প্রশ্ন। এটা আমি জামাতের হাতে ছেড়ে দিতে চাই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এটাকে এই ব্যাগেজটাকে বহন করবেন, নাকি আপনি এটাকে ক্ষমা চেয়ে এসে গণতান্ত্রিক রাজনীতিতে প্রপারলি ইয়ে করবেন, এটা জনগণ তাদেরকে বিচার করবে। খুব সিম্পল। জি, তাসলিমা আক্তার, একই প্রসঙ্গে আপনার কাছে আসছে। এই যে আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল, গণতান্ত্রিক বিশ্ব সেটিকে ভালোভাবে নেয়নি, এখন আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক মহল থেকে কোনো চাপ আসতে পারে বলে আপনি মনে করেন কিনা? কি মনে হয়? আমি একটু ভিন্নভাবে আলাপটা করতে চাই। যেমন ইতিমধ্যেই আমরা আলাপটা শুনছিলাম যে আসলে আওয়ামী লীগের, আপনি প্রশ্ন করছিলেন যে তাদের গুপ্ত হয়ে আসার সুযোগ থাকে কিনা। নিশ্চয়ই থাকে সেই সুযোগ, কিন্তু আমরা গত 15 বছরে যদি তাদের ইতিহাসটা দেখি, সেটা আমরা সবাই এখন জানি। আমাদের তরুণ থেকে আমার মনে হয় শিশুদেরও মুখে মুখে তাদের কীর্তির বয়ানটা আমরা পাবো। তো এখানে যেমন দলীয়ভাবে আওয়ামী লীগ দলীয়ভাবে ক্ষমতার ব্যবহার করে যেভাবে পুরো প্রশাসন থেকে শুরু করে পুরো সরকার ব্যবস্থাকে দলীয়করণ করেছে, এবং সেই দলীয়করণ করে জনগণের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার হরণ করেছে, এইগুলো তো একটা ছিলই। শুধু তাই না, এই মত প্রকাশের কোনো রকম সুযোগই ছিল না। এবং আমরা যখনই দেখেছি যে আমরা কোনো রকম বিরোধিতা করি, আমরা আমাদের মত প্রকাশ করতে চাই, আমাদের নানাভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হতে হয়েছে। সরকার গঠনের প্রথমেই দেখা গেছে শ্রমিকের বুকে গুলি দেওয়া হচ্ছে, এবং সবচেয়ে ভয়াবহ ছিল গুম খুনের সংস্কৃতি। আমরা সেটা কখনোই আসলে ভুলবো না যে গুম খুনের। এবং বিশেষভাবে যখন গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে দলীয় পরিচয় এবং সরকারের যে পরিচয়, সেই দুই পরিচয়কে ব্যবহার করেই কিন্তু তারা খুনের নির্দেশ দিয়েছে, খুনের সাথে সরাসরি যুক্ত ছিল। এই জায়গাগুলোতেই কিন্তু তাদের বিরুদ্ধে একটা বিচারিক প্রক্রিয়া চলছে। সেই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা এখানে দোষী, তাদের সেই বিচারিক প্রক্রিয়া চলবে, এবং সেই বিচারিক প্রক্রিয়ার মধ্যে সেই দলগতভাবে তাদের যেই অপরাধ, সেই বিষয়টাও কিন্তু আছে। তো সেই জায়গা থেকে দলগত এই বিচারের জায়গার মীমাংসা হওয়া পর্যন্ত আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, ধন্যবাদ।
ফাহিমা নাসরিন মনি, আপনার কাছে এই প্রসঙ্গে আসবো যে এই সংস্কার পরিষদ ও জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধানের দোহাই দেন, কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞার ক্ষেত্রে কি সংবিধান মানছেন আপনারা? হ্যাঁ, মানছি তো। এই কথা তো আজকেই বলেছেন আমাদের মহাসচিব যে আওয়ামী লীগের কার্যক্রম এবং তাদের ওপরে যে নিষেধাজ্ঞাটা আছে এটা সরকার এখন ওঠাচ্ছে না। তো আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা, দেখেন কার্যক্রম যখন নিষিদ্ধ থাকে এবং গত নির্বাচনে দেখেছেন যে জামাত তারা কিন্তু, কিংবা তাদের যারা আরও অন্যান্য, জামাতের কথাই যদি বলি, তারা কিন্তু বেশ মিষ্টি স্বরে আওয়ামী লীগকে, মানে কাউকে আমরা খুব তাদের অপরাধের জন্য দায়ী করব না এরকম কথাবার্তা বলেছে। কেন? ভোটের জন্য, মানে তারা আওয়ামী লীগের ভোট চেয়েছে। এখন আওয়ামী লীগ আপনার যেহেতু নিষিদ্ধ, কেউ কেউ পালিয়ে গেছে, শেখ হাসিনা সহ অন্যান্য তাদের যারা কর্মী সমর্থক, তারা বিএনপি থেকেও এরকম কিছু কথা শোনা গেছে, বলা গেছে যে না, আমাদের বেলায় বলা হয়েছে যে না, আমাদের বেলায় কেউ অপরাধী না হয়, মিথ্যা মামলা থাকলে প্রত্যাহার করে নেওয়া হবে। সত্যি, এটা তো আইনের কথা, এটা তো আইনের কথা। যদি আপনার আপনার বিরুদ্ধে অপরাধ না, এটা ছিল কিনা বা ভোটের না, এটা সরিয়ে নেওয়ার জন্য এরকম কিছু ছিল। দেখেন 29 লক্ষ কোটি টাকা গত 17 বছরে আওয়ামী লীগ পাচার করে নিয়ে গিয়ে তারা কিন্তু বসে থাকবে না, তারা বিভিন্নভাবে চেষ্টা করবে টাকা পয়সা দিয়ে। যেমন দেখেছেন যে ওসমান হাদি হত্যাকাণ্ড, যেটা একটা নির্মম হত্যাকাণ্ড হয়েছে, এখন বর্ডার ওপেন আমাদের সাথে, তো ভারতের একটা বড় বর্ডার, তো সেখান দিয়ে আমরা দেখলাম যে পালিয়ে গেছে যারা ঘাতক, তারা কিলার। আবার পেপারে নিউজ হয়েছে যে তাদের একটা লিস্ট অনেকেই নাকি আসছে। তো এই জিনিসগুলো, এগুলো তো আপনার যারা আওয়ামী লীগ আছে গুপ্ত অবস্থায় কিংবা সুপ্ত, জামাতের মতো নেই, কারণ তারাও তো আপনার ভর করেছিল। হ্যাঁ, তো এখন এইরকম যখন করছে, আর আওয়ামী লীগের এগেইনস্টে তো ডাইরেক্ট এই জুলাই যেই গণ অভ্যুত্থান, তার আগের 17 বছর থেকেই আপনার গণহত্যা তারা যেহেতু করেছে, তাদের হাতে যেহেতু কেবল জুলাই আগস্টে হাজারের ওপর ছাত্র জনতার যেই রক্ত, এবং আমাদের বিরোধী দল আমাদেরকে তারা যেভাবে হাজারের ওপর গুম, হাজার হাজার খুন করেছে, কাজেই এই জিনিসগুলোর বিচার হতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। আপনার গণহত্যার বিচার হতে হবে। মানবতা বিরোধী যে অপরাধগুলো তারা করেছে, তাদের কারণে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী ধান খেতে ঘুমিয়েছে, বছরের পর বছর আমরা বাসায় থাকতে পারিনি। কাজেই এই জিনিসগুলো দিয়ে, এবং আওয়ামী লীগ এখন যে খেলা খেলছে, ইভেন সোশ্যাল মিডিয়াতে জামাত একরকম বটবাহিনী বসিয়ে দিয়েছে, আওয়ামী লীগও কিন্তু এআই বলেন, অপতথ্য বলেন, মিথ্যা তথ্য বলেন, বহু রকম ওই যে কথাবার্তা তারা কিন্তু ছড়িয়ে দেয়। আমরা মনে করি যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস শেষ পর্যন্ত, যেটা তো কোনো কিছু আপনি যদি চাপিয়ে দেন, ওটা থাকবে না, চাপিয়ে দেয়া যাবে না। এটা দিনের শেষে আপনার জনগণ কিন্তু আপনার ডিটারমাইন করবে, সিদ্ধান্ত নেবে, যে যদিও তারা দেখেছে যে দলীয়করণ, প্রশাসনের পরতে পরতে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পরতে পরতে, এখন আওয়ামী লীগ কি ফিরে আসবে? তারা তো চেষ্টা করবে, তারা তো তাদের আপনার শক্তি দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে একটা টাইম পর্যন্ত তারা অপেক্ষা করে ছদ্মবেশে বিভিন্ন দলের ভেতর আপনার ঢুকবে, এটা সেটা তারা তো করবে। তারা কি বসে থাকবে নাকি? আমি তো সেটা মনে করি না। তবে এই সিদ্ধান্ত যেটা আপনি বললেন যে এটা আমরা কিভাবে দেখি, এটা কিন্তু ওই যে পাবলিক তাদেরকে যদি দৌড়ে দেয়, পাবলিক জনগণ, এটা হচ্ছে সত্যিকার অর্থের টেকসই একটা উত্তর এবং ফাহিমা নাসরিন মনি, আবার আসবো আপনার কাছে। ফরিদুল হক, অন্য প্রসঙ্গে আসি। স্থানীয় সরকার নির্বাচন, চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটা জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে নির্বাচনের আয়োজনের প্রস্তুতি চলছে, যত দ্রুত সম্ভব তা সম্পন্ন করা হবে। এখন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়ায় সরকারের ব্যাপক সমালোচনা করেছে এনসিপি, জামাত, আপনাদের নেতারা। তারা বলেছেন যে ক্ষমতা কুক্ষিগত করতে দলীয় নেতাদের নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। সরকার বলছে যে তারা এই বছরে নির্বাচন দেবে। এখন আপনারা কি বলবেন? নির্বাচনের ঘোষণা তো হয়ে গেল, তারিখের জন্য অপেক্ষা করবেন? না, নির্বাচনের ঘোষণার তো প্রশ্ন আছেই, ঘোষণার প্রশ্ন সেকেন্ডারি। প্রথম হচ্ছে যে এই নির্বাচিত যে প্রতিষ্ঠানগুলো, মানে যে প্রতিষ্ঠানগুলো নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা চলার কথা, একটা
গণ অভ্যুত্থানের পরে সবাই যখন পালিয়ে গেছে তখন একটা বিশেষ অর্ডার জারি করে ওইখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। ওই অর্ডারের ভিত্তিতেই কিন্তু ইন্টারিম সময় যে অর্ডারটা হয়েছে ওই অর্ডারের ভিত্তিতেই কিন্তু এখনকার এই প্রশাসক নিয়োগ দেওয়া হলো। ইভেন ধরেন ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে মেয়াদ হয়তো 180 দিনের মতো থাকে। কোনটা না, এটার মেয়াদ নেই, এটার মেয়াদ নেই। এই ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি আমি, ওই সময়কার ইন্টারিম গভর্নমেন্টের ওটার মধ্যে মেয়াদ ছিল না, ওটা আমার যতটুকু মনে আছে মেয়াদ ছিল না। ইভেন এখন যাদেরকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তাদেরও ছিল মেয়াদ। 180 এখানে দিনের দুইটা তিনটা বড় ইস্যু আছে। সেটা হচ্ছে, একটা ইস্যু হচ্ছে যে লোকেরা অলরেডি নির্বাচন করতে গিয়ে ফেল করেছে, জনগণ তাদেরকে ধরে নেন যে এক ধরনের প্রত্যাখ্যান করেছে। ধরেন একজন একটা আসনে নির্বাচন করে ফেল করেছে, এখন তাকে আপনি পুরো জেলার প্রশাসক বানাই দিলেন, জেলা পরিষদের প্রশাসক, কিংবা তাকে পুরো সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়ে দিলেন। এটা হচ্ছে একটা ব্যাপার, পোস্টিং এর বিষয়টা প্রাইস পোস্টিং। দুই নাম্বার হচ্ছে এই যারা এই পদগুলোতে গেলেন ওনারা কি পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না, খেয়াল করেন। পরবর্তী নির্বাচনে যদি অংশগ্রহণ করে তাহলে উনি একটা নির্বাহী আদেশের মাধ্যমে, সরকারের চাপিয়ে দেওয়া একটা সিদ্ধান্তের মাধ্যমে যে ফ্যাসিলিটিসগুলো অলরেডি উনি ভোগ করতেছেন সেগুলোকে কিন্তু উনি প্রিভিলেজড আকারে পরবর্তী নির্বাচনে ব্যবহার করবেন। মানে আপনি বলছেন যাদেরকে বসানো আমি যদি একটা সিটি কর্পোরেশনের নির্বাচন করি, হ্যাঁ নিশ্চয়ই নিঃসন্দেহে, আমি যদি একটা সিটি কর্পোরেশনের নির্বাচন করি এখন গিয়ে, যে ওই সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি অলরেডি আছেন উনি তো অলরেডি ওই পদে থেকে ওই পরিস্থিতিটাকে ব্যবহার করবেন। যেমন আমি শুনেছি, অন্তত আমার সিটি কর্পোরেশন যেটা, সেখানে আমি শুনেছি যিনি আছেন উনি আমার খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তি, কিন্তু উনি ব্যক্তি, পলিটিক্যাল ইস্যু তো ডিফারেন্ট, ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক এক জায়গায়, কিন্তু পলিটিক্যাল ইস্যু তো ডিফারেন্ট। উনি অলরেডি মেয়র নির্বাচন করার জন্য যত ধরনের বন্দোবস্ত করা দরকার সেই কার্যক্রম উনি শুরু করে দিয়েছেন। নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন অন্তর্বর্তী সরকারে যোগ দিল তখন তাদেরকে এই জিনিসগুলো বুঝে বলেন যে আপনারা তো আসলে সব বেনিফিট নিয়ে নেবেন এবং পরবর্তী নির্বাচনে এটা বেনিফিটেড হবেন যদি অংশগ্রহণ করেন, তখন তাদেরকে মানা করার বিষয়টি আসেনি? ওনারা তো রাজনীতিতে এসছে অনেক পরে, ওনারা তো রাজনীতিতে এসছে পরে, এবং নাহিদ ইসলাম যখন রাজনীতিতে এসছে উনি পদত্যাগ করে দিয়ে এসছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও কিন্তু পদত্যাগ করে জেলা প্রশাসক হিসেবে তারাও যদি পদত্যাগ করে আবার না পদত্যাগ এখানে প্রশ্ন আছে, এখানে প্রশ্ন আছে, এখানে নাহিদ এই জায়গাটা যেটা সেটা হচ্ছে যে আপনি কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতেই কিন্তু তাদেরকে আপনি দিয়ে দিলেন, ওই কনস্টিটিউয়েন্সিটা নিয়েই সে কাজ করতেছে, ওইখানে তার কিন্তু প্রিভিলেজ নেওয়ার সুযোগটা। আর একটা পুরো সরকারের অংশ হিসেবে আসা সেটা তো একটা ডিফারেন্ট সিনারিও, এটার সাথে এটাকে মেলানোটা একটু ডিফিকাল্ট, মানে এটা একটু ঠিক হচ্ছে না মেলানোটা। আপনি এটা খেয়াল করেন, ধরেন আসিফ মাহমুদ সজীব ভাই উনি কি জানতেন উনি নির্বাচন করবে কি করবে না? উনি কি নির্দিষ্ট কোনো এরিয়া ধরে কাজ করেছেন? সেটা তো করেননি। কিংবা ধরেন ওনার এরিয়াতে ওনাকে ঢুকতেই দেওয়া হয়নি, ওনার লোকজনের উপরে ব্যাপক রকম ধরেন অত্যাচার নির্যাতন চালানো হয়েছে, উল্টো ওনার বিরুদ্ধে ধরেন কি বলে আমরা এমন তো ধরতে পারি যে পুরোটা সময় সরকারের সাথে থেকে একদম শেষের দিকে গিয়ে হয়তো পরিকল্পনাটা এমনই ছিল যে নির্বাচন করার, এভাবেও তো হতে পারে যেহেতু আপনি ধরে নিয়ে কথা বলছেন। না আমি বলছি যে ওনারা করবে কিনা এটা তো পরিষ্কার না, প্রশ্নগুলো তো আছে, উনি করবেন কিনা এটা তো পরিষ্কার না। যদি উনি নাও করেন, খেয়াল করেন, যদি উনি করেন তাহলে ওনাকে পদ ছেড়ে দিয়ে আসতে হবে। তাহলে আরেকজন প্রশাসককে আপনি দিবেন না তখন 1 মাসের জন্য 2 মাসের জন্য, কারণ নির্বাচনী তফসিল থাকে 2 মাস, তাহলে এই সময়টাতে আরেকজন প্রশাসক আপনি কেন দিলেন না? প্রশ্নটা হচ্ছে এখানে। তার মানে ওনাকে আপনি প্রিভিলেজটা দিলেন দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে, এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে উনি যদি নাও করেন, উনি এখন যে কার্যক্রমগুলো করবেন এই কার্যক্রমগুলো তো যেটা নির্বাচিত প্রতিষ্ঠান নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা চলার কথা, উনি অনির্বাচিত হয়ে সেই কাজগুলো উনি ওনার দলের লোকদেরকে প্রিভিলেজ দিবে যারা হয়তো নির্বাচন করবে, সেভাবে হয়তো দলের ভেতরে অ্যারেঞ্জমেন্টটা থাকবে। এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ 6 মাস পরে এই নির্বাচনটা, আমরা কিন্তু এই নির্বাচন আগেই চেয়েছিলাম, তখন বিএনপি এই নির্বাচনে রাজি হয়নি। আমরা কিন্তু ইন্টারভিউয়ের সময় বলেছিলাম যেহেতু সারা দেশে স্থানীয় সরকার পড়ে গেছে দ্রুত নির্বাচনগুলো হয়ে যাওয়া দরকার। এর মধ্যে দিয়ে যেটা হইতো যে নির্বাচন কমিশনের একটা সক্ষমতা প্রমাণ হইতো, কিন্তু সেটাকে ধরেন মানে নেওয়া হয়নি। আমরা এখন বুঝতে পারতেছি হয়তো বিএনপির এটাই প্ল্যান ছিল যে তারা অনির্বাচিত প্রশাসকদেরকে দিয়ে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো চালাবে আর কি, এটা হয়তো তাদের প্ল্যান ছিল। ধন্যবাদ ফরিদুল হক। তাসলিমা আক্তার, আপনার কাছে একটু আসতে চাই, বাড়ি ফেরা এবং ভোগান্তি এটা আসলে প্রতি ঈদের খুব নিয়মিত চিত্র আমরা দেখি। এবার ঈদ যাত্রায় বাসে 148 কোটি অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে এমন অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন যে সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে, কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি বা অভিযোগ আমরা পাইনি। এখন এই যে মন্ত্রীর কথা এবং যাত্রী কল্যাণ সমিতির যে বক্তব্য, এর আমরা দেখছি যে অনেক পার্থক্য, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি কি টিকিট কেটেছেন কিনা, কোনো পার্থক্য দেখেছেন? আমি এই প্রশ্নে আসছি, তার আগে আপনার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বলছিলেন সেটা একটু যোগ করতে চাই আমি।
আমার কাছে মনে হয় যে প্রশাসক নিয়োগে কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে যে প্রশাসকটা যাতে এমন কোনো প্রশ্নের উদ্রেক না করে যেটা আসলে পরবর্তী নির্বাচন বা সরকারের যে ভূমিকা সেটার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না তোলে। কারণ ধরেন আমি একটা জন্ম নিবন্ধন করতে চাই, আমি একটা মৃত্যু নিবন্ধন করতে চাই, সেইটার জন্য গত 15 বছরে আমরা যেই অভিজ্ঞতা আমাদের শিকার হইতে হয়েছে সেটাই অকল্পনীয়, মানে করা যায় না। সেটার মধ্যেই আপনার প্রতিটা পদে পদে আপনাকে ঘুষ দিতে হবে, এবং সেইখানে যদি আপনার একটা কাউন্সিলর কমিশনার জায়গা মতো না থাকে সেটা কিন্তু খুবই মানে সমস্যা দেয়। কিন্তু সরকারেরও এই বিষয়ে সতর্ক থাকা উচিত যে এমন কোনো প্রশাসক বা এমন কাউকে সে নিয়োগ দিচ্ছে কিনা যেটা কিনা পরবর্তী সময়ে স্থানীয় নির্বাচনের জন্য এটা কনফ্লিক্টিং হয়। আবার আপনি যে কথাটা বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারে নাহিদ ইসলাম বা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কথা, নাহিদ ইসলাম কিন্তু একদম শেষ দিন পর্যন্ত তফসিলের আগ পর্যন্ত সেখানে ছিলেন, কিন্তু সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারেরকে জনগণের একটা প্রত্যাশা ছিল তারা নির্বাচন, বিচার এবং সংস্কার এই 3টা কাজ তারা করবে, এবং নির্বাচন করতে হলে তাকে একটা নিরপেক্ষ নির্বাচন করতে হলে সেই কিন্তু আবার সেখান থেকে শেষ পর্যন্ত থেকে নির্বাচনে অংশগ্রহণ করাটা সমস্ত প্রশাসনের সাথে কিন্তু তাদের প্রশাসন পুরো ব্যবস্থার সাথে তারা সম্পর্কটা সেভাবে রেখেছিলেন। ফলে আমরা চাই না যে সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি হোক। স্থানীয় নির্বাচনে দলীয় লোকজন আসবে কিন্তু সেটা যেন প্রশ্ন তৈরি না করে, সরকারকে অবশ্যই মানে ভারসাম্যহীনভাবে যেন একটা জায়গা তৈরি না হয় সেটার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা উচিত। আর আরেকটা প্রশ্ন বাড়ি ফেরা নিয়ে, সেটা যেটা বলছেন যে আপনার কি টিকিট কাটা হয়েছে কিনা? আমার টিকিট কাটা হয় নাই, আমি সম্ভবত ঢাকাতেই থাকছি, কিন্তু আমরা প্রতিবারই দেখি যে বিশেষ করে আমাদের মধ্যবিত্তরা হয়তো বা একটু উচ্চবিত্তরা হয়তো যারা গ্রামে যেতে চায় বা ঘুরতে যেতে চায়, আমাদের শ্রমজীবীদের তো বাড়িটাই ঘুরতে যাওয়ার জায়গা, বা অধিকাংশ মানুষ যারা তারা পরিবার পরিজনের সাথে কাটতে চায়, আর অনেকে হয়তো দেশের বাইরে যান, তাদের কথা আলাদা। কিন্তু যারা আসলে সাধারণ মানুষ, যারা ঢাকা শহরে থাকলেও পাবলিক বাসে উঠে, আবার ঈদের সময় হলেও তাদেরকে বহু কষ্ট করে বাড়ি ফিরতে হয়, সেই মানুষদের কিন্তু আমরা বারবার দেখেছি যে বাড়তি ভাড়াটা দিতে হয়। তখন তারা নানাভাবে মানে হয়তো একটা দল বেঁধে একটা বাস ভাড়া করে, নানা কায়দায় তারা তাদের এই বাড়তি খরচটা কমানোর চেষ্টা করে। ফলে সরকারের এই সময় যেমন মানে সরকারের আসার 1 মাসের মধ্যেই কিন্তু ঈদ, সরকারের 1 মাসের মধ্যেই শ্রমিকদের বেতন বোনাস দেওয়া, নানান প্রশ্ন কিন্তু এখানে সামনে আসছে। সেই ক্ষেত্রে আসলে এই যে ভিন্নতা, তার মানে কোথাও নিশ্চয়ই কোথাও কোথাও এই ধরনের ঘটনা ঘটে থাকতেও পারে, সেটা সরকারের তদন্ত করা উচিত। এবং এখন আসলে সময়ও নাই মানে, কিন্তু সরকারের পক্ষ থেকে সেই যে আলাপটা করা হয়েছিল যে এইবার বাড়তি কোথাও নেওয়া হবে না, সেই বিষয়ে আরেকটা ঈদ আছে, নিশ্চয়ই সরকার তার আগে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে এমন আশা করতে পারি। তাসলিমা আক্তার, ধন্যবাদ আপনাকে। আমি এবার আসতে চাই অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আপনার কাছে। এই যে মন্ত্রীর বক্তব্য আমরা দেখলাম, মন্ত্রীর কথা শুনলাম আমরা, তার এক রকমের তথ্য এবং যাত্রী কল্যাণ সমিতির আরেক ধরনের তথ্য। এখন মন্ত্রীর তথ্য সংগ্রহে ঘাটতি, নাকি আসলে যাত্রী কল্যাণ সমিতি অতিরঞ্জিত কোনো তথ্য দিচ্ছে, মানে কোনটিকে আপনার ঠিক মনে হচ্ছে? দুটোর মধ্যে তো একটা কমিউনিকেশন থাকতে হবে আসলে, কারণ জনপ্রতিনিধি তো মন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধতা। আর যাত্রী কল্যাণ সমিতি তারাও তো যে কথা বলছে, আমার মনে হয় মন্ত্রী অফিসিয়াল কমপ্লেন্টের কথা বলেছে, যে ওই হয় না যে হয়তো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি কয়েকটা ঘটনা যে বেশি ভাড়া নেওয়া হয়েছে, এরকম কিছু কথা এসেছে, কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া, সেই কথাটা বলেছেন, সেই কথাটা অফিসিয়ালি উনি বলেছেন, যেটা ট্রু। কোনো অভিযোগ পাননি, তিনি বলেছেন কোনো ধরনের অভিযোগ পাননি। ঠিক আছে, এখন যাত্রী কল্যাণ সমিতি যে কথাটা বলেছে সেটা তো একটা বিরাট বড় অঙ্ক, আপনি 48 কোটি টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে। তাই যদি হয় তাহলে যাত্রী কল্যাণ সমিতি যারা আছেন, আমি তো বলবো তাদেরকে যে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ একটা সত্যানুসন্ধান, একটা রিপোর্ট তারা পেশ করুক না, দেখুক। আর আমাদের মন্ত্রী যিনি আছেন উনিও ওনার কথা তো বলবেন, কারণ উনি তো, আমি বললাম যে একটা হচ্ছে অফিসিয়াল ব্যাপার আর আরেকটা হয় আনঅফিসিয়াল চ্যানেলে। এখন অফিসিয়ালি কেউ আপনি যদি টিকিট করতে যাই আর বাসে যেখানে বাস কাউন্টার আছে সে যদি ঠিক ভাড়াটা নেয়, তাহলে তার কাছে তো সেটা তো আমাদের কাছে ঠিক। আবার যদি ওই আন্ডার টেবিল আপনার বেশি নিয়ে নিচ্ছে, হ্যাঁ, যে 300 টাকার ভাড়া 500 টাকা দেন,
ঈদের সময় 300 টাকার ভাড়া 600 টাকা এটা দেন। তো সব সময় না, আসলে না, আমরা সেটাই দেখি যে ঈদের আমি- সময় বাড়তি ভাড়া দিয়ে টিকিট কেনা হয়, যখন পাওয়া যায় না তখন হয় বাধ্য কিছুটা। হয়ে যাত্রীরা হ্যাঁ, ওই নিয়ে যে থাকে। ব্ল্যাকে বলে যে জি, ব্ল্যাকে যে black কেউ ticket কেউ কেনা হয়। এখানে কিছু মানুষ থাকে যারা কিছু কিছু টিকিট বেশি পয়সা দিয়ে কিনে রেখে দেয়, যে যখন এটার ক্রাইসিস শুরু হবে তখন ওই যে আপনার ওই ডিম্যান্ড ওই প্রসেসে তারা আপনার কিছু বেশি টাকা দিয়ে বিক্রি করে প্রফিট, যেটা একদমই বেআইনি এবং অনৈতিক দুটো। এখন আমি আশা করব যে এটা এইবার একদম যেহেতু পুরনো একটা ধারায় সবকিছুর মধ্যেই এই দুর্নীতির পোকা বোধহয় বসা আছে, তো আগামী যে কোরবানির ঈদটা আসছে ইনশাল্লাহ বাই দ্যাট টাইম এটা হয়তো বা আমরা দেখব যে আমাদের যে সরকারটা এসছে তারা এটাকে আরো অনেক বেশি অ্যাকাউন্টেবল এবং সাধারণ মানুষের ভোগান্তি এটা আচ্ছা, পেরেছে পেরেছে। আপনার জ্ঞাতার্থে একটা তথ্য দিয়ে রাখি, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক পথে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানি রোধে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঠিক আছে। একাধিক পরিবহন কাউন্টারকে জরিমানা করা হয়েছে। ঠিক আছে, তো ম্যাজিস্ট্রেট সরকার এটা তো জি। পার্ট অফ গভর্নমেন্টস জব। আপনি যেটা বললেন এই ম্যাজিস্ট্রেটদেরকে যে নামিয়েছে, হয় কি প্রত্যেকটা মানুষকে আপনি ভালো করতে পারবেন না, এর মধ্যে কিছু কিছু মানুষ থাকে তারা অনৈতিকভাবে ওই যে বেশি পয়সা, তা না হয় আপনি দেখেন না ওই যে তেল গ্যাস নিয়ে যুদ্ধ শুরু হয়েছে, কি বিশাল লম্বা লাইন, আবার দেখা গেল কি বহু কত শত লিটার তেল বাই দ্যাট টাইম তারা কেউ কেউ আপনার মজুত করে রেখেছে। তো এই মেন্টালিটি থেকে তো বেরিয়ে আসতে হবে যে আমি একা খাবো, আমি একা ভালো থাকবো, আর যার যা খুশি তাই হোক মরুক, এটা তো ভাই হবে না, কারণ এই সরকারটা তো সেই সরকার নয়। এটা বলে আমি একটু স্থানীয় সরকার, আমার ওই যে ভাই ওনারা কথা বলেছেন, দেখেন স্থানীয় সরকার নির্বাচনে আইনের কিছু কিছু ধারা বিধিনিষেধ আছে যেগুলো সংশোধনের কথা আমাদের সরকারের থেকে বলা হয়েছে, বিএনপির থেকে। এখানে হয় কি অতীতে আপনি জানেন যে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হতো না, পরে আবার গত 17 বছর ইট হ্যাজ বিন চেঞ্জড, এবং এখন আবার এটা নিয়ে কথা এসেছে, দেখা যাক সামনে কি হয়। আর প্রশাসকের কথা বললেন না, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সরকারে বিএনপির থেকে তারা কিন্তু জনসম্পৃক্ত ব্যক্তি। এই মানুষগুলো আপনার গত 17 বছর, বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, না, price posting এর কথা বলা না আমি হচ্ছে বলছি আসলে। আপনাকে, যারা আমি ফ্যাক্ট নির্বাচিত হতে পারেনি তাদেরকেই placement করা হোয়াটএভার হচ্ছে। আপনি যেটাই বলেন ঠিক আছে। দেখেন যারা ভাই জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার আপনার মামলা, শত শত এক একজনের আমাদের বিরুদ্ধে 300 400 500 মামলা, তো সেই রকম একটা অবস্থায় যখন মামলা হামলা জেল জুলুম মাথায় নিয়ে আপনারা প্রাইস পোস্টিং বলেন, যেই পোস্টিংই বলেন, হ্যাঁ এই মানুষগুলোর জন্যেই এই 17 বছর যখন একেবারে একটা এদেরকে দানব বলা যায়, যে একটা রাষ্ট্র যখন ভয়ঙ্কর ফ্যাসিস্ট হয় ডাইরেক্ট গুলি করছে, আপনার ডাইরেক্ট আপনার গ্রেনেড ফুটাচ্ছে, সাউন্ড গ্রেনেড মারছে, সেই রকম অবস্থায় যেই মানুষগুলো আপনার এই একেবারে রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপির সাথে এবং আরো অন্যান্য দল যারা দাঁড়িয়েছিল গণতান্ত্রিক সাংবিধানিক এই আন্দোলনে, তো তাদেরকে তারা জনসম্পৃক্ত ব্যক্তি নাম্বার 1। জি, জি, এখন আচ্ছা। তাদেরকে রাজনৈতিক দল হিসেবে দলের মানুষ বসাবে না তো কি, চাঁদের থেকে হ্যাঁ। মানুষ তো ভাই আমরা আনবো না। ঠিক আছে, রাজনৈতিক হ্যাঁ। ব্যক্তিদের কি আমরা বসাবেন, এই রাজনৈতিক বসানোটা মানুষই। আমরা কতদিন মেয়াদে না, আমরা এটা দেখব বলেছে তাকে? বিএনপি কিন্তু এটা যদি একটু নির্বাচনমুখী দল। পরিষ্কার করেন। দেখেন গত 18 মাসে বিএনপি যখন বারবার আমরা জি। বলেছি নির্বাচন নির্বাচন, শেষ করতে হবে তখন আমাকে। কিন্তু আপনারা সবাই কিন্তু বলেছেন, আমার এনসিপির ভাইটাই তারা সহ জামাত সহ, যে কি এরা খালি নির্বাচন চায় কেন, কারণ তারা তো সুবিধাজনক অবস্থানে ছিল, একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বেস্ট একটা পজিশনে ছিল। দেখেন হয় কি বেনিফিশিয়ারি বা আশীর্বাদ পুষ্ট এনসিপির কথা বলি, কিংস পার্টি আচ্ছা। তাদেরকে বলা হয়েছে সরকারের আমরা আশীর্বাদ একেবারেই শেষ পুষ্ট পর্যায়ে ছিল, চলে তাদের এসেছি, মধ্যে যারা আমাদেরকে ছিল শেষ করতে তারা হচ্ছে থাকাটা আজকের জায়েজ। আর এখন আমাদের প্রশাসকদের দেখলে তাদের গাত্রদাহ হবে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, অনেকগুলো সুপ্রিম কোর্ট তো কথা বলেছিল, আমাকে জবাব দেওয়ার সুযোগ ইঞ্জিনিয়ার দিলেন না। ইশরাক হোসেন তাকে তো ভাই সুপ্রিম কোর্টের আমি অর্ডারে অত্যন্ত দুঃখিত। ভাই বলা আসাদুজ্জামান আর খলিলুর দেয়নি। রহমানের কথা হ্যাঁ। মনে রাখেন আপা, তাইলেই হবে। কে? আসাদুজ্জামান আর খলিলুর হ্যাঁ, রহমান। হ্যাঁ, কি হয়েছে? খলিলুর রহমান উপদেষ্টা ছিলেন, উনি এখন পররাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, তাই- আসাদুজ্জামান উনি অ্যাটর্নি জেনারেল ওনার অফিস থেকে বেরিয়ে গিয়ে অভিজ্ঞতা, নির্বাচন হ্যাঁ, করে আসাদুজ্জামান এখন একজন আইনমন্ত্রী। অত্যন্ত ভালো একজন আইনজীবী, অত্যন্ত ভালো একজন না, আইনবিদ, এগুলো সুবিধা আইনের নেওয়া উপর কিনা, তার privilege দেওয়া দখল কিনা, that is আছে। the question. এটা তো সে That জোর is the করে question, that is the আপনার question, এটা ইন্টারিম সুবিধা নেওয়া কিনা। গভর্নমেন্টে সে ছিল দেখে আইন কানুন সমস্ত কিছু
একটা সুন্দর আমাকে অবস্থানে শেষ করতে হচ্ছে। ট্রানজিশন ফরিদুল হয়েছে। হক, না, না, তাসলিমা এটা সুবিধা আক্তার, নেওয়া আফজাল হবে না। ফারমান এটা নিয়ে আছেন, কথা বলবো। অসংখ্য এটাকে ধন্যবাদ সুবিধা নেওয়া বলে না। করার আপনি ব্যক্তিগুলোর আজকের সাথে সুবিধা আয়োজনে নেওয়া আসার বলে না। জন্য। এটাকে অনেক সুবিধা ধন্যবাদ, নেওয়া বলে না। অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে আমি বলেছি এই ছিল আজকের করা আলাপে। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।